নমস্কার সবাইকে। আগের দুটো এপিসোডে আমরা পক্স নিয়ে আলোচনা করেছি, তাদের নর্মাল কিছু ফিচার্স নিয়ে এবং সেটা থেকে হলে কি কি প্রিভেনশন আমাদের নেওয়া উচিত। তো আজকে আমরা আলোচনা করব এর ট্রিটমেন্ট কি কি হতে পারে এবং তার সঙ্গে আরো কিছু প্রশ্ন যদি থাকে সেগুলো স্যারের কাছ থেকে জেনে নেবো। স্যার, প্রথমেই আসি যে পক্স হলে আমাদের খাওয়া দাওয়াটা কি করা উচিত। মানে অনেকে বলেন যে এই সময় ভেজ খেতে হয়, আমাদের বাড়িতে হ্যাঁ, এটা বলা হয়ে একটা থাকে। ব্যাপার থাকে এবং অনেককে বাড়িতে রীতিমতো বাধ্য করা হয় হ্যাঁ, নিরামিষ ভেজ খেয়ে থাকার খাওয়ার জন্য। জন্য। ৭ দিন ধরে নিরামিষ খেয়ে, খেয়ে যখন ৭ দিন পরে পেশেন্ট একদম অবস্থা কাহিল হয়ে যায়। কারণ ভাইরাল ইনফেকশন যখন হচ্ছে তখন তার স্ট্রেংথ দরকার, হুম। তার ইমিউনিটি দরকার। ইমিউনিটিটা আসবে কোথা থেকে? অ্যান্টিবডি তৈরি হবে কি করে? প্রোটিন থেকে তৈরি হবে। যদি সে সম্পূর্ণ রকমভাবে খাওয়া-দাওয়াটা ছেড়ে দেয়, নিরামিষ খেয়ে থাকে, তাহলে ভীষণ উইক হয়ে যায়। তো পক্স হওয়ার সঙ্গে এই খাওয়া-দাওয়ার কোনো রকম মানে বাছবিচারের ব্যাপার নেই। পক্সটা না খেলে অনেকে বলে না যে ওষুধ খাওয়ার দরকার নেই, পক্সটা ঝেড়ে বেরিয়ে যাক। ঠিক আছে? তো এই কথাটা খুব শুনতে পাওয়া যায়। ওষুধটা খেয়ে ওটাকে চেপে দিও না। ওটা যেন অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম অন্যান্য যারা স্পেশালিটি ডাক্তার আরকি, যেটা অ্যালোপ্যাথি নয়, অন্যান্য সিস্টেমে সেখানে বলে যে পক্সের ওষুধ খেয়ে ওটাকে থামিয়ে দিও না। ওটা সম্পূর্ণ যেন বেরিয়ে যাক। হুম। তো এরকম কোনো ব্যাপার নেই। পক্সটা ১০ টা বেরোবে না ১০,০০০ বেরোবে, সেটা ওষুধ খাইয়ে দাবিয়ে দেবেন এরকম নয়। জীবনে একবারই হবে। এবার যদি একবার হওয়াটা যদি আমি ট্রিটমেন্ট না করি এবং কমপ্লিকেশনস এর দিকে যাই, কমপ্লিকেশনস আমরা আগের এপিসোডে বলেছি, এই ক্ষেত্রে ভাইরাল নিউমোনিয়া হতে পারে, মেনিনজাইটিস হতে পারে। অনেক সময়তে পক্সের বাচ্চাদেরকে যদি আমরা অ্যাসপিরিন খাইয়ে, যেমন জ্বর হলে কি হয়, হুম। অ্যাসপিরিন খাইয়ে দেওয়া হয়। অ্যাসপিরিন খাওয়ালে কিন্তু এই পক্সের ক্ষেত্রে একটা সিরিয়াস মানে কমপ্লিকেশন হতে পারে, রেইজ সিনড্রোম বলে, যেখানে ব্রেন এবং লিভার ড্যামেজ হতে পারে। তো পক্সের ক্ষেত্রে ট্রিটমেন্টটা আমরা অবশ্যই করব, কমপ্লিকেশনসটা মাথায় রাখতে হবে, কারণ যদি কমপ্লিকেশনস হয় তাহলে খুব সিরিয়াস রকমের সেটা হয়। আর খাওয়া-দাওয়ার ক্ষেত্রে বললাম কোনো রকম বাছবিচার নেই। কোনো শুধু ডাবে জল খেয়ে থাকতে হবে বা নিরামিষ খেয়ে থাকতে হবে, এটা একদমই নয়। প্রোটিন রিচ খাবার খাওয়াটা খুব দরকার। হুম। শুধু দরকার হচ্ছে আইসোলেটেড থাকা, সেপারেট থাকা। যেন তুমি সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে, স্কুলের মধ্যে বা বাড়ির মধ্যে আরো ৫ টা লোককে ইনফেক্টেড না করে দাও। আদারওয়াইজ তুমি যেমন ছিলে, পেশেন্ট যেমন ছিল সেরকমই থাকবে। প্রোটিন রিচ, বরং সে যদি ২ টো ডিম খেত, সে ৩ টে ডিম খেতে পারে। এটা হচ্ছে তার মানে বিচার্য বিষয়। স্যার, খাওয়া দাওয়ার পাশাপাশি স্নানের ব্যাপারটা বলে দিন। স্নানটা কি রোজ করা উচিত? স্নানের ব্যাপারটাও এটাও আমি দেখেছি যে গরমের মধ্যেও পক্স হয়েছে এবং সে ৭ দিন পেশেন্ট চান করেনি। এরকম পেশেন্টও দেখতে পাওয়া যায়। এইটা পরিষ্কার জেনে রাখা উচিত যে পক্সের ক্ষেত্রে স্নান করতে কোনো বাধা, কোনো রকম নিষেধ কিছু নেই। পরিষ্কার জলে স্নান করবে, খুব গরম জলের দরকার নেই, নর্মাল জলে স্নান করবে। শুধু একটা জিনিস মনে রাখতে হয় যে যে ফোস্কাগুলো হয়েছে সেই ফোস্কাগুলো স্নান করার সময় যেন চাপ দিয়ে ফাটিয়ে না দেওয়া হুম। হয় বা গামছা দিয়ে মুছতে গিয়ে যেন পুরো ছালটা উঠে না যায়। সেক্ষেত্রে সেখানে সেকেন্ডারি ইনফেকশন হওয়ার রিস্ক থাকে এবং স্কার হওয়ার চান্সেস বেশি থাকে। স্নান করবে নর্মাল জলে, সাবান ইউজ করা যেতে পারে, কিন্তু যখন ওয়াশ মানে মোছা হবে তখন প্যাড ড্যাবিং করে করে আস্তে আস্তে হুম। মুছতে, এরকম টেনে একদম গাটা ঘষে মোছা, সেটা যেন না করা হয়। আদারওয়াইজ স্নান করতে কোনো বাধা নেই, শ্যাম্পুও করা যেতে পারে, সোপও লাগানো যেতে পারে। আচ্ছা, পক্স তো হলো, পক্স সেরেও গেল, কিন্তু যেটা থেকে গেল সেটা হলো গর্ত। তো যে স্কারটা হয়ে যায় স্যার, এটা কি পার্মানেন্ট? স্কার ইজ অলওয়েজ পার্মানেন্ট। স্কার যদি একজন পেশেন্টের হয়, স্কারটা পার্মানেন্ট। এবার সেটা সিভিয়ারিটিটা কম হতে পারে, বেশি হতে পারে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। কিন্তু যদি পিগমেন্টেশন হয়, পক্সের তো আমার কসমেটিক দিক থেকে দুটোই ব্যাপার। একটা হচ্ছে দাগ হতে পারে, দাগটা হুম। হয় কালো দাগ হতে পারে বা স্কার হতে পারে। স্কার দু রকম হতে পারে, হয় অ্যাট্রোফিক স্কার হতে পারে, অ্যাট্রোফিক স্কার মানে গর্ত গর্ত খাল খাল হয়ে হুম। গেছে, বা হাইপারট্রফিক স্কার, যদি পেশেন্টের কিলয়েড হওয়ার প্রবণতা থাকে, তাহলে যেখানে যেখানে পক্স হচ্ছে হয়তো বডির মধ্যে অনেকগুলো জায়গায় মোটামুটি কিলয়েড হয়ে গেল। এই দুটো কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে। তো এই কমপ্লিকেশনসটা হওয়ার প্রিভেন্ট করার উপায় হচ্ছে, বেস্ট উপায় হচ্ছে অলওয়েজ ট্রিট একদম আর্লিয়েস্ট অবস্থায়। মানে পক্সের হুম। ট্রিটমেন্টটা যদি আমি খুব দ্রুত শুরু না করি, পক্সের ট্রিটমেন্ট হচ্ছে কি অ্যান্টিভাইরাল হচ্ছে মেন স্টে অফ ট্রিটমেন্ট, অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির, এইগুলো। এবার সেইগুলো সবসময় ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে আলোচনা আমি দেখেছি এবং আমি অনেক সময় পেশেন্টদের সঙ্গে ইন্টারাকশন করে দেখেছি, তারা অনেক সময় এই ভিডিওতে আমরা যেগুলো ডিসকাস করি সেই ভিডিওর ডিসকাশন শুনে ওষুধকে নিজেরা খেতে শুরু করেন। এটা কিন্তু একবারেই উচিত নয়। এটাতে হুম। এরকম নয় যে আমার 4টে পেশেন্ট কমে যাচ্ছে। প্রবলেম হচ্ছে যিনি করছেন তার ক্ষতি হতে পারে। একটা অ্যাসাইক্লোভির রেনাল ডিসফাংশনে দিতে হয় না, দেওয়া যায় না। যদি পেশেন্টের রেনাল ডিসফাংশন থাকে তাহলে পেশেন্টের কিন্তু একদম কোমায় চলে যাওয়ার মতন অবস্থা হবে যদি সেই পেশেন্টটা খায়। আরো কিছু কমপ্লিকেশন, হুম। অন্যান্য কোনো ড্রাগস সে নিচ্ছে কিনা, ড্রাগ ডোজেজ ক্যালকুলেশন করার ব্যাপার থাকে। তো ওষুধের নামটা জানাটা ইম্পর্টেন্ট নয়। এখন আমরা চ্যাটজিপিটির যুগে, এআই এর যুগে শুধু রোগের একটা ছবি তুলে পাঠিয়ে দিলেই রোগের ওষুধ নাম ইত্যাদি সব বলে দেবে। কিন্তু সেটা অলওয়েজ মানে একটা কশনের সঙ্গে এটা ইউজ করা উচিত। তো অ্যান্টিভাইরাল হচ্ছে মেইনস্টে অফ ট্রিটমেন্ট হুম। অ্যালং উইথ সিমটোমেটিক ট্রিটমেন্ট। জ্বর হলে প্যারাসিটামল, ইচিং হলে অ্যান্টিহিস্টামিন, যদি গায়ের মধ্যে খুব বেশি সুসুর করে আমরা সুদিং লোশন কিছু ইউজ করতে পারি। ক্যালামিনের পার্সেন্টেজ আপ ডাউন করতে পারি। ক্যালামিন আবার কিন্তু খুব ড্রাইও করে দেয়।
তো এটা হলো ফার্স্টে। এবার যদি সেকেন্ডারি ইনফেকশন হয়, কোনো জায়গায় স্ক্র্যাচ করে দিলে সেখানে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন যোগ হলো, তাহলে আমরা প্রপার অ্যান্টিবায়োটিক সেখানে লাগবে, সেটা টপিক্যাল হতে পারে, ওরাল হতে পারে। এই সমস্ত কিছুর পরেও যদি পেশেন্টের পিগমেন্টেশন হয়, পিগমেন্টেশন প্রিভেন্ট করার বেস্ট উপায় হচ্ছে সানলাইট অ্যাভয়েড করা। যদি পক্স থাকা অবস্থায় স্কিন মানুষটা রোদে ঘুরে বেড়ায়, তাহলে তার পিগমেন্টেশন হওয়ার চান্সেস বাড়ে। তাহলে সানলাইট ইউজ করতে হবে, এবং পক্স যত তাড়াতাড়ি পক্সটা সেরে গেল তারপর থেকে ভালো করে সানস্ক্রিন মাখতে হবে, এবং দাগ কমানোর বিভিন্ন রকম ক্রিম থাকে সেগুলো ইউজ করতে পারি। আর যদি পেশেন্টের স্কার হয়, স্কার হলে সেক্ষেত্রে কিছু কিছু ওরাল মেডিসিন দেওয়া যায় আর্লি যখন স্কারটা থাকে, কিছু টপিক্যাল থেরাপি, সিলিকন জেল ইত্যাদি লাগানো যায়। যদি প্রমিনেন্ট হয়ে যায় সেক্ষেত্রে লেজার থেরাপি বা মাইক্রো নিডলিং, ডার্মাপিন করা যায়। যদি হাইপারট্রপিক স্কার হয় তাহলে লেজার, ইন্টারলেশনাল ইনজেকশন, ক্রায়োথেরাপি ইত্যাদি করা যায়। সবগুলোই কিন্তু পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে, সমস্ত ট্রিটমেন্ট ইউনিভার্সালি সবার জন্য কার প্রযোজ্য ক্ষেত্রে হয় না। কোনটা যাবে? কারণ অনেক পেশেন্টেরই, সাপোজ আমি মুখের ক্ষেত্রে যদি বলি, মুখের ক্ষেত্রে হয়তো হাইপারট্রপিক স্কার হয়েছে, সেখানে ক্রায়ো করতে যাব না। ক্রায়ো করলে পরে মুখটাতে, ক্রায়ো যে লিকুইড নাইট্রোজেন যেটা, তাতে সেটা খুব টেম্পারেচার সেন্সিটিভ, মানে মুখে স্পট সাদা হয়ে যাওয়ার রিস্ক থাকে, অনেক হয়তো শক্তটা গেল কিন্তু একটা সাদা বাজে দাগ হয়ে গেল। আবার সেই পেশেন্টের হয়তো গায়ে রয়েছে কিলার, সেখানে আমি ট্রাই করতে পারি। তো একই পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট জায়গা অনুসারে চেঞ্জ হয়ে যাবে, পেশেন্ট টু পেশেন্ট অবভিয়াসলি চেঞ্জ হবেই। তো প্রিভেনশনটা হচ্ছে বেস্ট। আমরা ভ্যাকসিনেশন যদি না নেওয়া থাকে তাহলে ভ্যাকসিনেশন নেব। যদি ভ্যাকসিনেশন নেওয়ার পরেও পক্স হয় সেরকম মাইল্ডলি হবে। সাপোজ ভ্যাকসিনেশন নেওয়া নেই এবং পক্সের কোনো পেশেন্টের সংস্পর্শে আমরা চলে এলাম, তাহলে আমরা কেমোপ্রোফাইল্যাক্সিস নিতে পারি বা ভ্যাকসিনেশন নিতে পারি। যদি সিরিয়াস কিছু কন্ডিশন থাকে তাহলে ইমিউনোগ্লোবুলিন নিতে পারি। আর যদি হয়ে যায় তাহলে আর্লি ট্রিটমেন্টটা শুরু করতে হবে। 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে ওষুধটা শুরু করলে ভালো। 24 ঘন্টা হচ্ছে গোল্ডেন পিরিয়ড, কারণ ভাইরাসটা যখন মাল্টিপ্লিকেশন হচ্ছে, ভাইরাসটা যখন ছড়াচ্ছে, সেই সময়তে এই ভাইরাসটাকে, এই যে ভাইরাসটা ডিএনএ ভাইরাস, এই যে মাল্টিপ্লিকেশন হচ্ছে, সেই ভাইরাসটাকে আটকানোর সবচেয়ে গোল্ডেন পিরিয়ড হচ্ছে উইদিন 24 আওয়ার্স। সেই সময়টা পেরিয়ে গেলে 2 দিন 3 দিন পরে পক্সের ওষুধ খেয়ে কিন্তু ততক্ষণ ভাইরেমিয়া যা হওয়ার মাল্টিপ্লিকেশন করে ওটাকে ছড়িয়ে পড়েছে। প্রথম ধাপেই যদি আমি ওটাকে, প্রথম ধাপে বিড়াল মারা যে কথাটা বলে, প্রথম ধাপে যদি বন্ধ করতে না পারি তাহলে কিন্তু আর লাভ হবে না। সেই জন্য আর্লি ডায়াগনোসিস করে ট্রিটমেন্টটা শুরু করতে হবে। তার সত্ত্বেও যদি কমপ্লিকেশন হয় তখন তার ট্রিটমেন্ট করতে হবে সেরকম। আচ্ছা, স্কারের ওপর কি আমরা কোনো হোম রেমেডিস কিছু ইউজ করতে হ্যাঁ, পারি? এইটাও খুব কমন প্রচলিত ধারণা। বিভিন্ন রকম ডাবের জল বা নিম পাতা ইত্যাদি লাগানো থাকে। ডাবের জলে কোনো রকম গুণাগুণ থাকতে পারে, আমার পরিষ্কার জানা নেই। অনেকে রিপোর্ট করেন যে ডাবের জল লাগিয়ে স্কিনটা পরিষ্কার হয়েছে বা স্কার কম হয়েছে। অনেকে ল্যাক্টোকালামিনও লাগান। ল্যাক্টোকালামিনে কিন্তু একটা আলাদা সূর্যের আলো আটকানোর গুণও রয়েছে, মানে একটা সানস্ক্রিন হিসেবে কিছুটা কাজ করে, সেই জন্য কাজ হয়ে থাকতে পারে। তবে আমরা জেনারেলি এরকম হোম রেমেডিস অ্যাডভোকেট করি না, কারণ এর সঙ্গে যদি একটা হোম রেমেডি থেকে কন্ট্যাক্ট অ্যালার্জি হয় তার সেটা আবার সেই গোদের উপর একটা বিষ পড়া হয়ে গেল, তার ম্যানেজমেন্ট করো। সেই জন্য বেটার নট টু ট্রাই সামথিং নিউ, বা যেটা কখনো করেননি সেগুলো ইউজ করে, কারণ কি কমপ্লিকেশন হবে তার ঠিক নেই। তার চেয়ে বেটার হচ্ছে ওটাকে ট্যাপিড কোল্ড ওয়াটার দিয়ে একটা, মানে মুখটা পরিষ্কার করুন, স্নান করার সময় দরকার হালকা উষ্ণ গরম জল চান করতে পারে, যেরকম সাবানের কথা বললাম সেগুলো ইউজ করা। আর অ্যাডভোকেট যেগুলো, মানে নর্মাল মেডিকেল থেরাপি, যেগুলো একদম অ্যাপ্রুভ থেরাপি, সেগুলো করাই ভালো। একটা মজার ব্যাপার জিজ্ঞেস করবো স্যার, চিকেন পক্স পার্টি, এই জিনিসটা একটু বলে দেবেন? চিকেন পক্স পার্টি বিদেশে খুব প্রচলিত, আমাদের দেশে এটা অতটা বেশি হয় না। এরকম একটা ধারণা প্রচলিত রয়েছে, এবং অনেক ডক্টরও এটা বিলিভ করে যে ভ্যাকসিন ইনডিউসড যে ইমিউনিটিটা হয়, ভ্যাকসিন দিলে পক্সের যে ইমিউনিটি পাওয়া যায়, আর ন্যাচারালি অ্যাকোয়ার্ড যে পক্সটা হয়, তাদের মধ্যে ইমিউনিটিটা অনেক স্ট্রং হয়। সেই জন্য বলা হয় যে কোথাও হয়তো পক্স হলো, কোনো একজন একটা পার্টিতে একটা ইনফেক্টেড পেশেন্ট, মানে পক্স নেওয়া পেশেন্টকে নিয়ে এসে পার্টিতে পার্টিসিপেট করছে, তাহলে তার সংস্পর্শে যারা আসছে সেই বদ্ধ ঘরের মধ্যে, তাদের মধ্যে ন্যাচারালি পক্সটা হলো, তাহলে সেই ইমিউনিটি আরো স্ট্রঙ্গার হবে। কিন্তু তুমি জানো না এই 50 জন বা 60 জন বা 100 জন যারা পার্টি এসেছে তাদের মধ্যে কার ইমিউন স্ট্যাটাস কিরকম, তা কার ক্ষেত্রে কি কমপ্লিকেশন হবে। সাপোজ 100 জনের মধ্যে একজনের কমপ্লিকেশন হলো, তো সেইটা সিরিয়াস মাত্রায় যেতে পারে। সেই জন্য এটা রুটিনলি মেডিকেলি অ্যাডভাইজেবল নয় যে চিকেন পক্সের যে পার্টি হওয়া সেটা পার্টিসিপেট করা। থ্যাংক ইউ স্যার। আজকে আলোচনা থেকে আপনাদের হয়তো অনেক উপকার হবে যে এখন যেভাবে পক্সটা বাড়ছে, যে পক্স হলে কি কি আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে, আশা করি আপনারা ভিডিও থেকে জানতে পারবেন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন সকলে। নমস্কার। নমস্কার।